Good morning. Myself Poulami Devnath. I am a BSc Nursing third year student of Shantiniketan Shivaniketan Nursing Institute. So today we are going to learn about diarrhea. কারণ ডায়রিয়া একটা সেকেন্ড লিডিং কজ অফ ডেথ অ্যামং চিলড্রেন্স আন্ডার 5 years of age. তখন মনে হতেই পারে যে কেন 5 years of age, কারণ আমরা যদি খুব স্বাভাবিকভাবে দেখে থাকি 5 বছরের নিচের বাচ্চারাই মাটিতে থাকে সবসময়, মানে মাটির সাথে খেলা করতে ওরা বেশি পছন্দ করেন, কারণ ওদের একটা টেন্ডেন্সি থাকে যে এখানে এটা ধরলে কী হবে, ওটা করলে কী হবে, মানে ওদের মধ্যে একটা এই জিনিসটা কাজ করে যে নতুন কিছু যদি ওরা জানতে পারে সেটাতে ওরা বেশি ভালোবাসে। আর ওরা স্পেশালি মাটিতে থাকতে বেশি পছন্দ করে, খালি পায়ে হাঁটতে বেশি পছন্দ করে, নোংরা হাত যেটা দিয়ে ওরা সব কিছু করছে সেটাই ওরা মুখের মধ্যে বেশি দিয়ে দেয়। আর যদি দেখা যায় আন্ডার 5 years of এজের বাচ্চাদেরই ডায়রিয়াটা প্রবলভাবে বেশি হয় বড়দের তুলনায়। তার জন্যই আজকে আমরা জানবো ডায়রিয়া কাকে বলে, কত টাইপসের আছে, ইটিওলজি কি, ক্লাসিফিকেশনস, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার্স, ম্যানিফেস্টেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনস অ্যান্ড ম্যানেজমেন্টস. Now we are going to learn about the definition of diarrhea. So, it is an increased frequency of bowel movement more than thrice per day, an increased amount of stool more than 200 grams per day, and altered consistency if increased liquidity of stool. তার মানে এখানে কি বলতে চাইছে যে এখানে তিনটে কম্পোনেন্টস আছে, এই তিনটে কম্পোনেন্টস ওর প্যাটার্নকে যদি ফলো করা হয় তাহলেই আমরা একমাত্র বলতে পারি যে দি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ডায়রিয়া। তার নাম্বার ওয়ানটা কি বলেছে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ বাওয়েল মুভমেন্ট, মানে সেই যে তার যে বাওয়েল মুভমেন্টের জন্য সে বারবার ল্যাট্রিনে যাচ্ছে এটা ইনক্রিজড হয়ে যাবে 2 to 3 times, 3 to 4 times, 4 to 5 times, এটা ইনক্রিজ হবে। তারপরে কি বলেছে, অ্যান ইনক্রিজ অ্যামাউন্ট অফ স্টুল, মানে আমাদের যে নর্মাল স্টুলের কনসিস্টেন্সিটা বা যে থিকনেসটা থাকে সেটা মোর দ্যান 200 গ্রাম পার ডে হবে। এটা তো নর্মাল মানুষ একটা দেখলেই বুঝতে পারবে না যে তার নর্মালি কতটা অ্যামাউন্টে হয় আর আজকে কতটা অ্যামাউন্টে হচ্ছে, সেটা 200 গ্রাম পার ডে হতে হবে। আর যে অল্টার্ড কনসিস্টেন্সি মানে লিকুইডিটি হবে, কারণ আমরা অলরেডি আগে বললাম যেটা ওয়াটারি স্টুল হবে, যার জন্য এটাকে ফ্লোয়িং থ্রু বলা হয়। এই তিনটে ক্রাইটেরিয়া যদি একমাত্র ফুলফিল করে তাহলেই আমরা বলতে পারবো যে পেশেন্টটা সাফার করছে ডায়রিয়া থেকে। যদি আমরা ডায়রিয়ার ডেথের যে গ্রাফটা আছে সেটাকে ভালো করে ফলো করি, সেখানে আমরা দেখতে পাবো 2014 থেকে 2016 সালের মধ্যে আমাদের ডায়রিয়াল ডেথ আন্ডার দি এজ অফ 5 years of age আমরা কমাতে পেরেছি। 2014 ছিল 13% বাচ্চা মারা গেছিলো ডায়রিয়াল ডেথে, যেটা 2016-তে আমরা কমিয়ে আনতে পেরেছি 9%। কিন্তু যদি আমরা অ্যাপ্রক্সিমেট বাচ্চাকে এর আগে দেখা যায় আন্ডার 5 years of age কতগুলো বাচ্চা মারা গেছে, সেটা হচ্ছে 19.5% বাচ্চা ওভারঅল 1 লাখ বাচ্চাদের মধ্যে। এইবার আমরা জানবো ক্লাসিফিকেশনস অফ ডায়রিয়া। আর আমরা ডায়রিয়াকে ক্লাসিফাই করতে পারি দুটো বেসিসে, একটা হচ্ছে অন হাউ মেনি ডেজ দি ডায়রিয়াল প্যাটার্ন উইল পারসিস্ট, আর নাম্বার 2 হাউ মেনি টাইমস দি স্টুল ইজ পাসিং ইন আ সিঙ্গেল ডে। এবার আমরা ফার্স্ট ক্লাসিফাই করবো অন দ্য বেসিস অফ দি ডায়রিয়াল প্যাটার্ন। এখানে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। আমরা জানি অ্যাকিউট মানে ফর আ শর্ট টাইম আর ক্রনিক মানে হচ্ছে ফর আ লং টাইম। এবার অ্যাকিউট ডায়রিয়া মানে হচ্ছে যখন ডায়রিয়াল প্যাটার্নটা পারসিস্ট করতে 7 থেকে 14 দিন আর তারপরে ব্যাপারটা পুরোপুরি নর্মালি হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে বলা হবে অ্যাকিউট ডায়রিয়া। আর ক্রনিক ডায়রিয়া মানে হচ্ছে ডায়রিয়াল প্যাটার্নটা যখন 2 থেকে 3 সপ্তাহ অবধি ওটা পারসিস্ট করছে আর নিজের নর্মাল ফর্মে বা কনসিস্টেন্সিতে আসছে না, সেটাকে বলা হচ্ছে গিয়ে আপনার ক্রনিক ডায়রিয়া। আর যে সেকেন্ড ক্লাসিফিকেশনটা আছে সেটাকে আমরা ক্লাসিফাই করবো অন দ্য বেসিস অফ নাম্বার অফ স্টুলস পাসিং ইন আ সিঙ্গেল ডে, মানে 24 আওয়ার্সের মধ্যে কতবার যাচ্ছে। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিভিয়ার, মডারেট আর একটা হচ্ছে মাইল্ড। সিভিয়ার মানে হচ্ছে যদি তার ডায়রিয়াল স্টুল বা ওয়াটারি স্টুল সে 24 ঘন্টার মধ্যে 10 বার বা 10 বারের বেশি পাস করে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা সিভিয়ার ডায়রিয়া। তারপরে হচ্ছে মডারেট ডায়রিয়া মানে হচ্ছে যদি সে 10 বার বা 10 বারের কম 24 ঘন্টার মধ্যে স্টুল পাস করে থাকে ওয়াটারি স্টুল, সেটাকে বলবো আমরা মডারেট ডায়রিয়া। আর তারপরটা আছে মাইল্ড মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে সে যদি 2 থেকে 3 বার বা হার্ডলি 4 থেকে 5 বার ওয়াটারি স্টুল পাস করে থাকে, সেটাকে বলবো আমরা মাইল্ড ডায়রিয়া। এবার আমরা জানবো ইটিওলজি অফ ডায়রিয়া। তার জন্য 3টে টার্ম আমাদের খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। নাম্বার 1 ইজ IBS, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। নাম্বার 2 ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। নাম্বার 3 ল্যাকটোজ ইনটলারেন্স। সো ফার্স্টে আমরা জেনে নেব IBS মানে ইরিটেবল বাওয়েল সিনড্রোম কাকে বলা হচ্ছে। সিনড্রোম কখন আমরা বলি, যখন মাল্টিপল অফ সিমটমস একসাথে শো হচ্ছে তখন সেটাকে আমরা সিনড্রোম বলে থাকি। IBS is a type of secretion in which many kind of symptoms are shown together. In that, one is consistent pain in the intestine, and second is altered pattern in stool passage, that may be diarrhea or constipation or diarrhea and constipation both together. Inflammatory bowel disease is a type of disease condition in which chronic inflammation occurs in our intestine, that is the reason of our diarrhea itself. And the last one is the lactose intolerance. Lactose intolerance means when our intestine are not able to digest or absorb the lactose which we are taking naturally from sugar. That's why our intestine becomes irritated and in result it results into diarrhea condition. This mainly happens to the persons who are having low lactase production of the enzymes in our intestine. So if a person is having low lactase production in the intestine, that means the intestine is intolerant to lactose. That's why it becomes irritated and in result becomes diarrhea. And the first reason and the foremost reason of diarrhea is the rotavirus. The rotavirus is the agent which is causing our diarrhea.
এইবার ভালো করে ফটোটা দেখো যেখানে প্যাথোফিজিওলজিটাকে এক্সপ্লেন করা আছে। তো প্যাথোফিজিওলজির ফার্স্টে কি বলা হয়েছে, ইনডাইজেশন অফ অর্গানিজমস। তার জন্য ইটিওলজিতে আমরা কি বলেছিলাম, যে সমস্ত স্ট্রিট ফুড, ওপেন ফুডস, র ম্যাটেরিয়ালস, র মিট, র ফিশ যেগুলো আমরা খাচ্ছি গরম না করে, তার মধ্যে মাইক্রো অর্গানিজমসগুলো থাকছে, সেগুলো যাতে হিট না করার ফলে কী হচ্ছে, ওগুলো মারা যাচ্ছে না, সেগুলো আমাদের মধ্যে দিয়ে আমরা জিআই ট্র্যাক্ট, মানে আমরা যখন খাচ্ছি বাকাল ক্যাভিটির মধ্যে দিয়ে, জিআই ট্র্যাক্টের মধ্যে দিয়ে ওটা আমাদের ইন্টেস্টাইন অবধি যাচ্ছে। তারপরে কি আছে, ইন্টেস্টাইনাল কলোনাইজেশন, মানে আমাদের ইন্টেস্টাইনে যাওয়ার পর ওরা নিজেরা একটা ফেভারেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট আউট করছে, সেখানে ওরা কলোনাইজ মানে ওরা একের পর এক মাল্টিপ্লাই করে নিজেদের একটা এনভায়রনমেন্ট এবং নাম্বারটাকে বৃদ্ধি বাড়াচ্ছে। তারপরে মিউকোজাল ইনভেশন, মানে একটার পর একটা যে মিউকোজাল লেয়ারগুলো আছে তাই সেগুলোকে ওরা ইনভেট করে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কারণ তারা ওখানে নিজেদের একটা এনভায়রনমেন্ট অলরেডি ক্রিয়েট আউট করেছে যেখানে তারা মাল্টিপ্লাই করে একের পর এক তাদের নাম্বারটাকে বাড়াচ্ছে। তার জন্য তাদের ইজিলি তারা একটার পর একটা সেল লেয়ার টিস্যু করে করে এক একটা মিউকোসাল লেয়ারকে ইনভেট করে তারা ভেতরের দিকে যাচ্ছে। তারপরে ইন্ট্রা মিউকোসাল মাল্টিপ্লিকেশন, এক একটা মিউকোসাল যে লেয়ার আছে সেখানে গিয়ে তারা আবারও মাল্টিপ্লাই করতে পারছে, কারণ তারা অলরেডি ওখানে, আমি আগেই বলেছি, একটা মিউকোসাল লেয়ারের মধ্যে তারা নিজেদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট আউট করেছে। তারপরে অ্যাকিউট ইনফ্লেমেশন, কারণ আমরা জানি ইনফেকশন ক্রিয়েট আউট হলে সেখানে ইনফ্লেমেশন অলরেডি হবে, আর তারপরেই সেটা লিডস টু ডায়রিয়া, কারণ আমরা অলরেডি আমাদের রিস্ক ফ্যাক্টরে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম বলো, বা যে সমস্তগুলো আমরা ইরিটেবল বাউল সিনড্রোম বলো, বা যে সমস্ত আদার সিমটমসগুলো ল্যাকটোজ ইনটলারেন্ট বললাম, সবগুলোই কিন্তু সেম ব্যাপারই হচ্ছে, যে আমাদের বডিতে আমরা যখন মাইক্রো অর্গানিজমসগুলো খাচ্ছি সেগুলো আমাদের জিআই ট্র্যাক্টের মধ্যে দিয়ে আমাদের ইন্টেস্টাইনে যাচ্ছে, একটা নিজেদের এরিয়া বা এনভায়রনমেন্ট ক্রিয়েট আউট করছে, সেখানে তারা গ্রো করছে, মাল্টিপ্লাই করছে, ইনভেট করছে, ইনফেকশন করছে, লিডস টু ইনফ্লেমেশন, ইনফ্লেমেশন লিডস টু ডায়রিয়া। This simple process. Now we will know about the risk factors of diarrhea, and the first one is the outdoor foods. কারণ আমরা যখনই বাইরের খাবার কোনো একটা খাচ্ছি সেটা যখন আঢাকা থাকছে সেখানে মাইক্রো অর্গানিজমসগুলো এসে বাসছে, আর সেখানে তারা নিজেদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট আউট করে নিজেরা মাল্টিপ্লাই করছে, সেটা আমরা খাচ্ছি, আমাদের জিআই ট্র্যাক্টের মধ্যে দিয়ে ওটা ইন্টেস্টাইন অবধি যাচ্ছে, ওরা নিজেরাও আমাদের মিউকোসাল লাইনিংয়ের মধ্যে নিজেদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, ওরা ওখানটাতে ইরিটেট করছে, ইনফ্লেমড হচ্ছে, লিডস টু ডায়রিয়া। সেকেন্ড ওয়ান ইজ দি র মিট অর র ফুডস উইচ উই আর টেকিং, মানে যে কাঁচা কাঁচা খাবারগুলো আমরা খাচ্ছি, মানে হয়তো অনেক সময় আমাদের হাতে সময় নেই বলে উবলা হওয়া খাবার আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু সেটাকে ভালো করে আমরা গরমই করছি না। এবার খাবার যদি আমরা ভালো করে গরম না করি, যে মাইক্রো অর্গানিজমসগুলো ওর মধ্যে আছে সেগুলো মরবে না, সেম প্রসেসে ওগুলো আমরা খাচ্ছি, জিআই ট্র্যাক্টের মধ্যে দিয়ে ওগুলো মিউকোসাল লাইনে গিয়ে ইন্টেস্টাইনে যাচ্ছে, ওটা ইরিটেট করছে আর লিডস টু ডায়রিয়া। সেকেন্ড, ডে কেয়ার টাইম, মানে যারা মাঠে ঘাটে কাজ করে তারা কখনোই নিজেদের টাইম মতো খাবারগুলোকে খেতে পারে না, আর খাবার না খাওয়ার ফলে কী হচ্ছে, তারা ইমিউন সিস্টেমটা তাদের লো হচ্ছে, তখনই যদি কোনো মাইক্রো অর্গানিজমস তাদের মধ্যে যায়, সেম প্রসেসে জিআই ট্র্যাক্টের মধ্যে দিয়ে ইন্টেস্টাইনে যাচ্ছে, তারা ম্যালনিউট্রিটেড হচ্ছে, এবং তার ফলে কী হচ্ছে, ওরা নিজেদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট আউট করতে পারছে, সিমটমস সিনড্রোম লিডস টু ডায়রিয়া। এইবার আমরা জানবো ক্লিনিক্যাল ফিচার্স অফ ডায়রিয়া। তো নাম্বার 1 ইজ ডিহাইড্রেশন, নাম্বার 2 অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, নাম্বার 3 অ্যাবডোমিনাল ডিস্টিংক্ট, নাম্বার 4 বার্বিক মাস, অ্যান্ড নাম্বার 5 ইজ অ্যানোরেক্সিয়া অর লস অফ অ্যাপেটাইট। তো নাম্বার 1 আমরা কি বললাম, ডিহাইড্রেশন, ডিউ টু দি এক্সেসিভ ল্যাক অফ ফ্লুইড ফ্রম দি বডি অর লস অফ ফ্লুইড ফ্রম দি বডি, ডিহাইড্রেশন ইজ দি রেজাল্ট। নাম্বার 2 অ্যাবডোমিনাল, কি বললাম, ক্র্যাম্পস। অ্যাবডোমিনাল ক্র্যাম্পস মানে হচ্ছে এক্সেসিভ যে আমাদের বাউল মুভমেন্ট হচ্ছে তার জন্য আমাদের এক্সেসিভভাবে পেইন ফিল হবে এবং মনে হবে যেন পেটটা কামড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে, যেটা আমরা মেইনলি ফিল করতে পারি আমাদের পিরিয়ডের টাইমে। তখন আমরা বলি না আমাদের ক্র্যাম্পস হচ্ছে, মুড সুইংস হচ্ছে, এখানে মুড সুইংস হয়তো হবে না, বাট এখানে ক্র্যাম্পসটা আরও বেশিভাবে ফিল হবে, কারণ এখানে কন্টিনিউয়াস ফ্লো অফ বাউল মুভমেন্ট হচ্ছে। নাম্বার 2 অ্যাবডোমিনাল ডিস্টিংক্ট। অ্যাবডোমিনাল ডিস্টিংক্টের এক্সাম্পল হচ্ছে মেইনলি ডিউ টু গ্যাস ফিল্ড আপ ইন দি ইন্টেস্টাইন, কারণ মাইক্রো অর্গানিজমসরা যখন নিজেদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট আউট করে ফেলেছে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে, তারা যে তাদেরও তো একটা রেজাল্টস আছে না, আর এই গ্যাসটা এক্স্যাক্টলি দি রেজাল্টস অফ দি মাইক্রো অর্গানিজমস ইনভেশন, বুঝতে পেরেছো, তার জন্য আমাদের কী বলে অ্যাবডোমিনাল ডিস্টিংস হচ্ছে। এরপরে বার্বিক মাস, বার্বিক মাসের যে ডেফিনেশনটা, ডিউ টু গ্যাস অ্যান্ড ফ্লুইড মুভমেন্ট ইন দ্য ইন্টেস্টাইন দি সাউন্ড প্রডিউসেস বাই দি মুভমেন্ট ইজ নোন অ্যাজ বার্বিক মাস, মানে আমাদের যে ইন্টেস্টাইনের মধ্যে ফ্লুইড আর গ্যাস ফিল্ড আপ হয়ে আছে তখন যখন আমরা প্যালপেট করবো বা অসকালটেট করবো, যে সাউন্ডটা আমরা ফিল করতে পারবো, যে সাউন্ডটা ক্রিয়েট হবে, সেইটাকেই বলা হচ্ছে বার্বিক মাস। আর অ্যানোরেক্সিয়া কেন, বারবার যেহেতু আমাদের ফ্লুইড লস হয়ে যাচ্ছে এবং আমাদের অ্যাবডোমিনটা মনে হবে যেন ভরা ভরা, মানে ভার ভার লাগবে, কারণ ওখানে গ্যাস ফিল্ড আপ হয়ে আছে, আর গ্যাস যখনই থাকবে সেখানে আমাদের লস অফ অ্যাপেটাইট মানে অ্যানোরেক্সিয়াই রেজাল্ট হবে। এইবার আমরা জানবো টাইপস অফ ফিসেস। আমাদের মেইনলি 4 টাইপস অফ ফিসেস আছে। নাম্বার 1 ইজ দি ওয়াটারি স্টুল, নাম্বার 2 ইজ দি সেমি সলিড অর লুজ স্টুল, নাম্বার 3 ইজ দি গ্রিসি স্টুল, অ্যান্ড নাম্বার 4 ইজ দি সিভিয়ার ইনফ্লেমেশন। তো ফার্স্টে আছে আমাদের ওয়াটারি স্টুল। ওয়াটারি স্টুল হচ্ছে যখন স্মল ইন্টেস্টাইন রিলেটেড কোনো প্রবলেম হবে তখন আমাদের ওয়াটারি স্টুল আমাদের হবে। সেকেন্ড ওয়ান ইজ দি সেমি সলিড অর লুজ স্টুল, যখন আমাদের লার্জ ইন্টেস্টাইন রিলেটেড প্রবলেমস হবে তখন আমাদের সেমি সলিড অর লুজ স্টুল অবজার্ভ করতে পারবো। তারপরে গ্রিসি স্টুল হচ্ছে যখন আমাদের ইন্টেস্টাইন কোনো খাবারকে অ্যাবজর্ব করতে পারবে না আর ডিউ টু ম্যাল নিউট্রিশন আমাদের গ্রিসি স্টুল হবে। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে কি যখন আমাদের ফিসেসের মধ্যে দিয়ে আমরা কোনো পাস বা ব্লাড কামিং আউট আমরা অবজার্ভ করতে পারবো, তখন আমাদের বুঝে নিতে হবে ওটা হচ্ছে ইনফেকশন হয়েছে, যা ইনফ্লেমেশন মানে ক্রনিক ইনফ্লেমেশনের রেজাল্টের জন্য আমাদের ওই পাস এবং ব্লাড বেরাচ্ছে। অ্যান্ড দি লাস্ট ইজ দি ডায়াগনস্টিক এভলিউশনস। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের হিস্ট্রি টেকিং অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে ব্লাড টেস্ট, তারপরেটা আসছে আমাদের ইউরিন কালচার, স্টুল কালচার, বোরিয়াম টেস্ট, barium X-ray, endoscopy and colonoscopy. If we talk about the barium X-ray, here a small camera is inserted through our anus to get a 3D view of the intestine, colon and rectum lining. And if we
And the last topic is the management. And we know there are three kinds of management. Number one is the medical management, number two surgical management, and number three is the nursing management. In the medical management, the first one is the ORS solution should be provided to treat the dehydration. Number two, if the patient is having severe dehydration or has gone into shock, then the patient should be given RL or NS as a rehydration therapy. Number three is the potassium IV supplements should be given to the patients, as due to excessive fluid loss from the body, potassium has gone out. So to regain again the amount, potassium IV supplements should be provided to the patients as early as possible. Then anti-inflammatory, antibiotics and analgesics should be given to treat the disease. And the main medical management which should be provided to the diarrheal patient as early as they are just getting admitted is the number one is the magnesium supplement, because magnesium supplement is the only one process which will bring back the feces consistency again back to their normal state. And the surgical procedure is the CCL, common channel lengthening. It's done by the surgeon. It is a procedure done by the surgeon to increase the absorption quality of the small intestine. And the last and the foremost important part is our nursing management. In there, we first need to know the patient's need. So first, number one is to maintain their ORS or rehydration. Number two, increase knowledge about the disease condition. Number three, reduce pain. Number four, reduce anxiety related to hospitalization.